Kodak, as the Rochester born company warns its debt. আপনার কি সেই দিনগুলোর কথা মনে আছে? যখন কোনো বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করার জন্য আমাদের দোকানের লাইনে দাঁড়িয়ে ফিল্ম রোল কিনতে হতো? ৩৬ টা ছবি। প্রতিটা ক্লিকের আগে আমাদের ১০ বার ভাবতে হতো। কারণ একটা ছবি নষ্ট হওয়া মানে একটা স্মৃতি চিরতরে হারিয়ে যাওয়া। আর সেই স্মৃতির রাজত্বের একমাত্র রাজার নাম ছিল কোডাক। Kodak. You spin Kodak. You spin Kodak. একসময় বলা হতো পৃথিবী নাকি চলে ৩ টা কে-তে। ক্যানন, কোনিকা আর সবার উপরে কোডাক। ১৯৩০ থেকে ১৯৯০ এই দীর্ঘ ৬০ বছর ফটোগ্রাফির দুনিয়ায় কোডাকের আধিপত্য ছিল অনেকটা সূর্যের মতো। আমেরিকার ৯০% ফিল্ম এবং ৮৫% ক্যামেরা ছিল এই একটা ব্র্যান্ডের। আপনি যদি সে সময় পৃথিবীর যেকোনো প্রান্তে ছবি তুলতেন, তার পেছনে কোডাকের কোনো না কোনো অবদান থাকতই। কিন্তু আজ সেই কোডাক কোথায়? ২০১২ সালে যখন কোম্পানিটি দেউলিয়া হওয়ার আবেদন করে, তখন পুরো বিশ্ব চমকে গিয়েছিল। Kodak. Another company is trying to reinvent itself, but is it too late? It's filed for bankruptcy protection. কিন্তু তার চেয়েও বড় চমকপ্রদ তথ্য কি জানেন? যে ডিজিটাল ক্যামেরার জোয়ারে কোডাক ভেসে গেছে, সেই ডিজিটাল ক্যামেরা প্রথম আবিষ্কার করেছিল খোদ কোডাক নিজেই। Kodak introduces the most light-sensitive color print film in the world. ১৯৭৫ সালে তারা জানতো ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। তাদের হাতে ছিল প্রযুক্তি, ছিল বিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ড এবং সারা বিশ্বের মানুষের অগাধ বিশ্বাস। তবু কেন কোডাক আজ ইতিহাসের পাতায় একটা ধুলো পড়া নাম? কেন তার নিজেদের হাতে তৈরি করা প্রযুক্তির কাছেই করলো? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য জানবো যা সাধারণ ব্যবসায়িক কেস স্টাডিতে পাওয়া যায় না। আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই কোডাকের অবিশ্বাস্য অহংকার এবং অন্ধত্বের গল্প, যা একটি ১০০ বছরের সাম্রাজ্যকে চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। ১৮৮৮ সালে কোডাকের এই অবিশ্বাস্য সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জর্জ ইস্টম্যান। তার লক্ষ্য ছিল খুবই সাধারণ: ইউ প্রেস দ্য বাটন, উই ডু দ্য রেস্ট। কিন্তু এই সরলতার আড়ালে লুকিয়ে ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম ধূর্ত এবং সফল একটি ব্যবসায়িক কৌশল, যাকে বলা হয় রেজার অ্যান্ড ব্লেড মডেল। সহজভাবে বলতে গেলে জিলেট যেমন হ্যান্ডেল সস্তায় বিক্রি করে কিন্তু বারবার ব্লেড কিনতে আপনাকে বাধ্য করে, কোডাকও ঠিক তাই করত। তারা তাদের ক্যামেরাগুলো বাজারে ছাড়তো নামমাত্র মূল্যে, কখনো কখনো উৎপাদনের চেয়েও কম দামে। তাদের আসল লক্ষ্য ছিল আপনাকে ক্যামেরার নেশায় ফেলা নয়, বরং আপনাকে সেই ক্যামেরার ভেতরে থাকা ফিল্ম রোলের গ্রাহক বানানো। ১৯৭৬ সালে কোডাক যখন তাদের সাফল্যের শিখরে, তখন আমেরিকার বাজারে তাদের অবস্থান ছিল অবিশ্বাস্য। ফিল্ম শেয়ার মার্কেট ৯০%, অর্থাৎ প্রতি ১০টি ছবির মধ্যে ৯টি তোলা হতো কোডাক ফিল্মে। ক্যামেরা মার্কেট শেয়ার ছিল ৮৫%। কেমিক্যাল এবং পেপার, ছবি প্রিন্ট করার জন্য যে সিলভার হ্যালাইড কেমিক্যাল এবং বিশেষ কাগজ লাগতো, তার পুরো বাজারটাই ছিল কোডাকের পকেটে। মুনাফার মার্জিন যদি আপনি চিন্তা করেন, আপনি জানলে অবাক হবেন। সেই সময় কোডাকের ফিল্ম রোলের গ্রস প্রফিট মার্জিন ছিল প্রায় ৭০ থেকে ৮০%। অর্থাৎ একটি ফিল্ম বানাতে তাদের যা খরচ হতো, তার চেয়ে ৪ থেকে ৫ গুণ বেশি দামে তারা সেটি বিক্রি করতে পারত। এটি ছিল তাদের জন্য একটি মানি প্রিন্টিং মেশিন। শুধু তাই নয়, কোডাকের কর্মীরা তখন এতই প্রভাবশালী ছিল যে নিউ ইয়র্কের রচেস্টার শহরকে ডাকা হতো কোডাক সিটি নামে। কোডাক আসলে কোনো টেকনোলজি কোম্পানি ছিল না, তারা ছিল একটি কেমিক্যাল কোম্পানি। তাদের আসল শক্তি ছিল রসায়ন। ছবি কিভাবে কাগজে ফুটে উঠবে, সেই কেমিক্যাল ফর্মুলাই ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ। আর ঠিক এখানেই ছিল বড় গলদ। তারা কেমিক্যাল এবং কাগজের প্রেমে এতই মজে ছিল যে তারা ভুলে গিয়েছিল মানুষ আসলে কেমিক্যাল কিনতে চায় না, মানুষ চায় তার মুহূর্তগুলোকে ধরে রাখতে। তাদের এই আকাশছোঁয়া মুনাফা ম্যানেজমেন্টের চোখে এমন এক রঙিন চশমা পরিয়ে দিয়েছিল, যার কারণে তারা সামনে ডিজিটাল সুনামিটা দেখতেই পায়নি। তাদের মনে হয়েছিল যে ব্যবসায় ৮০% লাভ আসছে, তা ছেড়ে কেন তারা ডিজিটাল ক্যামেরার মতো অনিশ্চিত পথে পা বাড়াবে। এই অতি আত্মবিশ্বাসী তাদের পতনের প্রথম বীজ বপন করেছিল। আপনি যদি মনে করেন কোডাক প্রযুক্তিতে পিছিয়ে ছিল বলে ধ্বংস হয়েছে, তবে আপনি ভুল ভাবছেন। কোডাকের পতন হয়েছিল অতিরিক্ত বুদ্ধিমত্তার কারণে। চলুন ফিরে যাই সেই ১৯৭৫ সালে। কোডাকের ল্যাবে কর্মরত ২৪ বছর বয়সী এক তরুণ ইঞ্জিনিয়ার, নাম স্টিভ স্যাশন। স্টিভ এমন কিছু একটা তৈরি করেছিলেন যা তৎকালীন পৃথিবীর জন্য ছিল কল্পবিজ্ঞানের মতো। তিনি তৈরি করেছিলেন বিশ্বের প্রথম ডিজিটাল ক্যামেরা। এই ক্যামেরাটি দেখতে বর্তমানের মতো স্লিম ছিল না। এটির আকার ছিল বিশাল সাইজের, ওজন ছিল প্রায় ৩.৬ কেজি বা ৮ পাউন্ড। রেজলিউশন ছিল মাত্র 0.01 মেগাপিক্সেল। একটি সাদা কালো ছবি তুলতে সময় লাগতো প্রায় ২৩ সেকেন্ড এবং সেই ছবি সেভ হতো একটি ক্যাসেট টেপে। এরপর সেই ক্যাসেটটিকে একটি বিশেষ ডিভাইসে লাগিয়ে টেলিভিশনের পর্দায় ছবি দেখতে হতো। স্টিভ যখন এই স্যাম্পল নিয়ে কোডাকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে হাজির হন, তখন তিনি ভেবেছিলেন তিনি হয়তো প্রমোশন পাবেন বা কোম্পানি তাকে পুরস্কার দেবে। কিন্তু বাস্তব ছিল ঠিক তার উল্টো।
ম্যানেজমেন্টের সেই বিখ্যাত প্রক্রিয়াটি ছিল দ্যাটস কিউট বাট ডোন্ট টেল এনিওয়ান অ্যাবাউট ইট। তারা স্টিভকে সরাসরি হুমকি দিয়ে বলেছিল এটি নিয়ে যেন বাইরে কারোর সাথে কথা না বলা হয়। কেন তারা আসলে এই বৈপ্লবিক আবিষ্কারকে কবর দিতে চেয়েছিল? এখানেই আসে সেই মার্কেটিং মাফিয়া বা ব্যবসায়িক অন্ধত্ব। কোডাকের ম্যানেজমেন্ট অঙ্ক কষে দেখল যে যদি মানুষ ক্যাসেটে বা ডিজিটালি ছবি তোলে তবে কেউ আর ফিল্ম রোল কিনবে না। আর ফিল্ম রোল না কিনলে কোডাকের সেই বিশাল প্রফিট মার্জিন ধ্বংস হয়ে যাবে। তাদের ভয় ছিল ডিজিটাল ক্যামেরা জনপ্রিয় হওয়া মানে হলো নিজেদের হাতে নিজেদের লাভজনক ব্যবসাকে কুরবানি করা, যাকে ব্যবসায়িক ভাষায় বলা হয় ক্যানিবালাইজেশন। ম্যানেজমেন্ট স্টিভকে বলেছিল মানুষ তাদের ছবি প্রিন্ট করে দেখতে ভালোবাসে, টিভির পর্দায় নয়। তারা ভাবতেই পারেনি যে একদিন মানুষ ছবি প্রিন্ট করা বন্ধ করে দেবে এবং ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ছবি শেয়ার করবে। কোডাকের কাছে সুযোগ ছিল ডিজিটাল ইমেজিং এর গডফাদার হওয়ার, কিন্তু তারা বেছে নিল তাদের বর্তমানের ফিল্ম ব্যবসাকে বাঁচিয়ে রাখা। এটি ছিল ব্যবসার ইতিহাসে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। তারা প্রযুক্তির ভয়ে নয় বরং নিজেদের তৈরি করার নতুন এক ভবিষ্যতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কথায় আছে শত্রুকে কখনো ছোট ভাবতে নেই, কিন্তু কোডাক সেই ভুলটাই করেছিল। ১৯৮০-র দশকের শুরু পর্যন্ত কোডাক মনে করত তারা অপরাজেয়। কিন্তু ঠিক সেই সময়ে জাপান থেকে একটি সবুজ রঙের ঝড় ধেয়ে আসে, যার নাম ফুজিফিল্ম। ফুজিফিল্ম যখন আমেরিকার বাজারে ঢোকার চেষ্টা করছিল, কোডাকের ম্যানেজমেন্ট তখন হেসে উড়িয়ে দিয়েছিল। তারা ভেবেছিল আমেরিকানরা তাদের দেশপ্রেম ভুলে সস্তার জাপানি ফিল্ম কিনবে না। কিন্তু ফুজিফিল্ম শুধু দামি সস্তা ছিল না, তাদের কোয়ালিটিও ছিল দুর্দান্ত। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক ছিল কোডাকের কফিনে প্রথম বড় পেরেক। অলিম্পিক গেমসের অফিসিয়াল স্পন্সর হওয়ার সুযোগ প্রথম কোডাকের কাছে এসেছিল। কিন্তু কোডাকের অহংকার ছিল আকাশচুম্বী। তারা ভেবেছিল কোডাককে সারা বিশ্ব এমনিতেই চেনে, স্পন্সর হওয়ার কোনো দরকার নেই। তারা খুব কম টাকার বিড করেছিল। সেই সুযোগে ফুজিফিল্ম এসে বড় অঙ্কের টাকা দিয়ে স্পন্সরশিপ ছিনিয়ে নেয়। পুরো অলিম্পিক জুড়ে কোটি কোটি মানুষ দেখলো সবুজ রঙের ফুজিফিল্মের ব্যানার। রাতারাতি ফুজিফিল্ম গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হলো এবং কোডাকের খাস তালুক আমেরিকায় তাদের মার্কেট শেয়ার কুহু করে বাড়তে শুরু করলো। চলুন এবার একটু ডেটার দিকে তাকাই। ১৯৯০ থেকে ২০০০ এই ১০ বছর ছিল কোডাকের জন্য এক দুঃস্বপ্নের মতো। ১৯৯৬ সালেও কোডাকের রেভিনিউ ছিল প্রায় $১৬ বিলিয়ন এবং প্রফিট ছিল $2.5 বিলিয়ন। বাইরে থেকে মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ভেতরে ভেতরে উইপোকা ধরেছিল। জাপানে ফুজিফিল্ম তাদের লোকাল মার্কেটে কোডাককে পাত্তাই দেয়নি। উল্টো আমেরিকায় কোডাকের মার্কেট শেয়ারের বড় একটা অংশ তারা কেটে নেয়। একদিকে ফুজিফিল্ম যখন ফিল্মের বাজারে কোডাককে কামড়াচ্ছিল, অন্যদিকে সনি তখন প্রথম কমার্শিয়াল ডিজিটাল ক্যামেরা ম্যাভিকা নিয়ে বাজারে আসে। কোডাক তখন এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ে গেল। তারা যদি ডিজিটালকে গুরুত্ব দেয় তবে তাদের ফিল্মের ব্যবসা ধ্বংস হয়ে যাবে, আর যদি না দেয় তবে সনি এবং ক্যানন বাজার দখল করবে। কোডাক তখন এক অদ্ভুত মাঝপথের স্ট্র্যাটেজি নিল। তারা ডিজিটালে বিনিয়োগ করলো ঠিকই, কিন্তু তাদের লক্ষ্য ছিল ডিজিটাল ক্যামেরা দিয়েও মানুষকে যেন শেষ পর্যন্ত দোকানে গিয়ে ছবি প্রিন্ট করতে হয়। তারা পৃথিবীকে পরিবর্তনের হাত থেকে আটকাতে চেয়েছিল, কিন্তু প্রযুক্তি কারোর জন্য কখনো অপেক্ষা করে না। ফুজিফিল্ম কিন্তু কোডাকের মতোই একটা ফিল্ম কোম্পানি ছিল, কিন্তু তারা বুঝতে পেরেছিল ফিল্মের দিন শেষ। তাই তারা তাদের কেমিক্যাল জ্ঞান ব্যবহার করে কসমেটিক্স এবং ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টেকনোলজিতে নিজেদের ডাইভার্সিফাই করে ফেলেছিল। অথচ কোডাক তখন সেই হলুদ বক্স আঁকড়ে ধরেই ডুবে মরার সিদ্ধান্ত নিয়েছিল। অনেকেই মনে করেন কোডাক ডিজিটালাইজেশন শুরুই করেনি, কিন্তু সত্যটা শুনলে আপনি অবাক হবেন। ২০০১ সালে যখন কোডাক তাদের ইজিশেয়ার ডিজিটাল ক্যামেরা বাজারে আনে, তখন তারা ডিজিটাল ক্যামেরা বিক্রিতে আমেরিকার ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। কিন্তু সমস্যা টেকনোলজিতে ছিল না, সমস্যা ছিল তাদের মানসিকতায়। কোডাকের ম্যানেজমেন্টের জেদ ছিল যেভাবেই হোক মানুষকে দিয়ে ছবি প্রিন্ট করাতেই হবে, কারণ তাদের আসল লাভ আসতো সেই প্রিন্টিং পেপার আর কেমিক্যাল থেকে। তারা ডিজিটাল ক্যামেরা বানানো ঠিকই, কিন্তু সাথে বাজারে ছাড়লো একটি প্রিন্টিং ডক। তারা চেয়েছিল মানুষ ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলবে, তারপর বাসায় এসে সেই ক্যামেরাটি ডকে বসিয়ে আবার সেই পুরনো কায়দায় ছবি প্রিন্ট করবে। তারা ভাবতেই পারেনি যে পৃথিবীর মানুষ ছবি প্রিন্ট করার ঝামেলা থেকে আসলে মুক্তি চাচ্ছে। ২০০১ সালেই যখন পৃথিবী ডিজিটাল শেয়ারিং এর দিকে ঝুঁকছিল, তখন কোডাক তাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছিল প্রিন্টিং ল্যাব এবং হোম প্রিন্টারের পিছনে। কোডাক ২০০১ সালে ও ফটো নামে একটি অনলাইন ফটো শেয়ারিং সাইট কিনেছিল। আজকের ইনস্টাগ্রাম বা ফেসবুকের অনেক আগে কোডাকের কাছে সুযোগ ছিল বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হওয়ার। কিন্তু তারা সেই সাইটটি ব্যবহার করেছিল শুধুমাত্র মানুষকে ছবি প্রিন্ট করতে উৎসাহিত করার জন্য। তারা বুঝতেই পারেনি যে মানুষ ছবি প্রিন্ট করার জন্য নয়, বরং একে অপরকে দেখানোর জন্য ছবি তোলে। ২০০৭ সালে যখন স্টিভ জবস আইফোন উন্মোচন করলেন, তখন থেকে শুরু হলো কোডাকের কফিনের শেষ পেরেক মারা। এখন মানুষের পকেটে পকেটে ক্যামেরা আর ছবি শেয়ার করার জন্য আছে ফেসবুক। এখন আর কেউ ছবি প্রিন্ট করার কথা স্বপ্নে ভাবে না।
কোডাকের অবস্থা তখন সেই মাছ দরিয়ার দিক হারানো জাহাজের মতো। একদিকে তাদের ফিল্ম ব্যবসা শেষ, অন্যদিকে ডিজিটাল ক্যামেরার বাজার দখল করে নিয়েছে ক্যানন এবং সনি। আর একদম নিচ থেকে স্মার্টফোন এসে পুরো ইন্ডাস্ট্রিকেই গিলে ফেলেছে। টানা কয়েক বছর কয়েক বিলিয়ন ডলার লোকসান দেওয়ার পর ২০১২ সালের ১৯ জানুয়ারি কোডাক অফিসিয়ালি চ্যাপ্টার 11 ব্যাংক্রাপসি বা দেউলিয়া হওয়ার আবেদন করে। যে কোম্পানির ভ্যালু একসময় ছিল $৩০ বিলিয়ন উপরে, তাদের শেয়ারের দাম তখন মাত্র $১ নিচে নেমে গিয়েছিল। নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ থেকে তাদের নাম সরিয়ে দেওয়া হয়। এটি ছিল শুধু একটি কোম্পানির মৃত্যু নয়, এটি ছিল পুরো প্রজন্মের স্মৃতির ধারক বাহকের করুণ বিদায়। ভিডিওর এই অংশটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে। আমরা সবাই জানি কোডাক দেউলিয়া হয়েছে, কিন্তু আমরা কি জানি আজ আপনি আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি দিয়ে ছবি তুলছেন তার ভেতরে আসলে কোডাকের আত্মা লুকিয়ে আছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ডিজিটাল ইমেজিং এবং সেন্সর টেকনোলজির ক্ষেত্রে কোডাক ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী জ্ঞানের ভান্ডার। কয়েক দশক ধরে গবেষণার মাধ্যমে তারা এমন সব প্রযুক্তি আবিষ্কার করেছিল যা ছাড়া আজকে স্মার্টফোন ক্যামেরা কল্পনা করা যায় না। ২০১২ সালে দেউলিয়া হওয়ার পর কোডাকের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছিল, তখন ঋণ শোধ করার জন্য তারা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা পেটেন্টগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেয়। কোডাকের কাছে ডিজিটাল ইমেজিং সংক্রান্ত প্রায় ১১০০টি বৈপ্লবিক পেটেন্ট ছিল। বাজার বিশ্লেষকদের মতে এই পেটেন্টগুলোর আসল মূল্য ছিল $২ থেকে $৩ বিলিয়ন। কোডাক এতটাই নিরাপদ ছিল যে শেষ পর্যন্ত অ্যাপল, গুগল, স্যামসাং, ফেসবুক এবং মাইক্রোসফটের মতো ১২টি টেক জায়ান্টের একটি জোটের কাছে মাত্র $৫২৫ মিলিয়ন সেই সব পেটেন্ট বিক্রি করে দিতে বাধ্য হয়। ভাবুন একবার, যেই প্রযুক্তিগুলো ব্যবহার করে আজ অ্যাপল এবং স্যামসাং বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করছে, সেই প্রযুক্তির উদ্ভাবক হয়েও কোডাককে সেগুলো পানির দামে বিক্রি করতে হলো টিকে থাকার জন্য। এটি ছিল আধুনিক কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় ফায়ার সেল। আপনি আজ ফোনে যে ইমেজ প্রিভিউ দেখেন, অটোফোকাস বা সেন্সর ব্যবহারের যে প্রযুক্তি দেখেন, তার অনেক কিছুরই আদি জন্মদাতা ছিল কোডাক। তারা ভবিষ্যৎটা তৈরি করেছিল ঠিকই, কিন্তু সেই ভবিষ্যতে নিজেদের জন্য কোনো জায়গা রাখতে পারেনি। তারা অন্যের হাতে নিজেদের তৈরি করা সোনার চাবি তুলে দিয়ে নিজেরা রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়েছিল। আজকের এই হাই মেগাপিক্সেল আর 4K 8K ভিডিওর যুগে দাঁড়িয়েও কোডাকের গল্পটা শুনলে মনে হয় এ যেন এক ট্র্যাজিক হিরোর গল্প, যার কাছে সব ছিল কিন্তু সে সময়ের ভাষা বুঝতে ভুল করেছিল। কোডাক কেন হারলো? তারা কি প্রযুক্তিতে পিছিয়ে ছিল? উত্তর হচ্ছে না। তারা কি গরিব ছিল? তাও না। তারা হেরেছে নিজেদের অহংকার আর পরিবর্তনের ভয় থেকে। তারা তাদের ফিল্ম ব্যবসার মুনাফায় এতটাই বুঁদ হয়েছিল যে তারা ভুলে গিয়েছিল তারা আসলে ফিল্ম কোম্পানি নয়, তারা ছিল একটি স্মৃতি ধরে রাখার কোম্পানি। তারা পণ্যের প্রেমে পড়েছিল কিন্তু গ্রাহকের প্রয়োজনের কথা ভুলে গিয়েছিল। কোডাকের এই পতন শুধু একটি বিজনেস কেস স্টাডি নয়, এটি আমাদের প্রত্যেকের জন্য একটা বিশাল শিক্ষা। আপনি ব্যক্তিগত জীবনে কেরিয়ার গড়ছেন অথবা আপনি ব্যবসা করছেন, একটা কথা সবসময় মনে রাখবেন: অ্যাডাপ্ট অর ডাই। আপনি আজ যতই সফল হন না কেন, যদি আপনি সময়ের সাথে নিজেকে আপডেট না করেন, তবে এই পৃথিবী আপনাকে ১ সেকেন্ডে আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে। কোরাকের মতো জায়ান্ট যদি মাটির সাথে মিশে যেতে পারে, তবে আমি আর আপনি তো সামান্য। আমরা প্রায়ই আমাদের পুরনো সাফল্যের মায়া ছাড়তে পারি না। কিন্তু মনে রাখবেন, যে নৌকা আপনাকে নদী পার করে দিয়েছে, সেই নৌকা সবসময় কাঁধে নিয়ে ঘুরলে আপনি ডাঙায় হাঁটতে পারবেন না। ভবিষ্যৎকে গ্রহণ করতে হলে অতীতের মায়া ত্যাগ করতে শিখতে হয়। পরের বার যখন আপনি আপনার ফোনের গ্যালারিতে কোনো পুরনো ছবির স্ক্রল করবেন, তখন একবার কোরাকের কথা ভাববেন। যারা আমাদের ছবি তুলতে শিখিয়েছিল, আজ তারাই ছবির জগৎ হয়ে হারিয়ে গেছে। সময়ের সাথে চলুন, সময়কে সম্মান করতে শিখুন, কারণ সময় কাউকে ক্ষমা করে না। আজকের ভিডিও এতটুকুই। কোরাকের কোন ভুলটি আপনার কাছে সবচেয়ে বড় মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।